দেখে নেব খেলার সময় শিরোনাম। পাকিস্তানের চেয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ আরও বেশি চ্যালেঞ্জিং বললেন লিটন। আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্য, দুশ্চিন্তা এসজি বল নিয়ে। ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলা একটু ডিফিকাল্ট। নাহিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সতর্ক থাকার পরামর্শ। একসঙ্গে দেশের 42 ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন সরকারের। ক্রীড়াঙ্গনের কার্যক্রম আরও বেশি সক্রিয় ও সংস্কারী লক্ষ্য। নির্বাচনের কারণে অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশে কোনো ম্যাচ আয়োজন করবে না বাফুফে। মার্চে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার পরিকল্পনা। এবং বিশ্বকাপ বাছাইয়ে মধ্যরাতে কলম্বিয়ার চ্যালেঞ্জের সামনে আর্জেন্টিনা। কোপার ফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য স্বাগতিকদের। ভোরে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। দায়িত্ব নেয়ার উপলব্ধি হয়েছে, তবে 22 গজের খেলায় প্রতিদিন যে পারফর্ম করা সম্ভব না সেটাও মনে করিয়ে দিয়েছেন লিটন কুমার দাস। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের গল্প আর না বাড়িয়ে মনোযোগ দিতে চান ভারত সিরিজে। চ্যালেঞ্জিং হবে, তবে আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্য টিম টাইগারের। চিন্তায় আছে কোকাবুরা আর এসজি বলের পার্থক্যের বিষয়টাও। চনমনে মেজাজ আর মুখে হাসি নিয়ে সংবাদ সম্মেলনে লিটন করলেন খুনসুটিও। না ভাই, কোক আমারও চলে মাঝে মাঝে। দীর্ঘ 27 মাস পর সেঞ্চুরির দেখা পান রাওয়ালপিন্ডিতে। অভিষেকের এক দশকেও ধারাবাহিক নন লিটন। এই নিয়ে সমালোচনা হয় প্রতিনিয়ত। লিটনও নিজেকে আড়াল করে রাখেন গণমাধ্যম আর সমর্থকদের কাছ থেকে। তবে এবারের পাকিস্তান সিরিজে উপলব্ধি করেছেন নিজের দায়িত্বের জায়গা, পরিশ্রম করছেন, আছে আরো ভালো করার চেষ্টাও। তবে নিন্দুকদেরও মনে করিয়ে দিলেন মানুষ তিনি, যন্ত্রণা। 10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার, তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে? সো এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমার দ্বারা মিস্টেক হতে পারে। আর সবাই সবসময় ভালো খেলবে না, বাট যে সময় খারাপ যায় সে চেষ্টা করে যে সবসময় ভালো কিছু করার। একটাই ওয়ে আছে আমাদের ভালো করার, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি চেষ্টা করেছি অনেক প্র্যাকটিসের পরিশ্রম করার এবং চেষ্টা করেছি ম্যাচে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়। কদিন বাদেই ভারতের মাটিতে আতিথ্য নেবে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের মধুচন্দ্রিমা থেকে তাই বের হতে চান লিটন। সফরটা চ্যালেঞ্জিং হবে জানেন, চিন্তায় আছে কোকাবুরা আর এসজি বলের পার্থক্যটাও। ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতেছি আমাদের মেন বোলারদের বলে ফেস করতেছি আমরা। কিছুটা ডিফিকাল্টি তো আছেই, কারণ কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। এদিন নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও ব্যাখ্যা দিয়েছেন লিটন। আপাতত পরিবর্তনের কোনো সুযোগ দেখছেন না, বরং নিজের আগ্রাসী ব্যাটিংটাকেই উপভোগ করছেন বলে দাবি লিটন কুমার দাসের। না খেলি টিমের স্কোরবোর্ডও চলবে না, প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাক হয়ে থাকবো। সো আমি এইভাবেই খেলতে চাই আর কি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলিং আক্রমণ বাংলাদেশের। পেসারদের উত্থানে উচ্ছ্বসিত সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এর পেছনে লোকাল কোচদেরও বড় কৃতিত্ব দিয়েছেন তিনি। নিউ সেন্সেশন নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন সুজন। এখন যেটা চায় যে হি ইজ এগ্রেসিভ, ও চায় পেস। এই যে মানে ওর সাথে যখনই কথা বলবেন আপনি বুঝতে পারবেন ও পেসটাকে হি লাইকস। যে ছেলেরা 3 বছর আগে তো টেনিসের ক্রিকেট খেলতো, সে এখন টেস্ট ম্যাচে বল করছে। দ্যাটস আমাদের জন্য বিগ পাওয়া আমার মনে হয়। সুতরাং আমি মনে করি যে নাহিদ ইজ লার্নিং এভরিডে। তা আমার মনে হয় যে ওর জন্য একটা লম্বা ফিউচার পড়ে আছে। মানে আমাদের জন্য খুব এক্সাইটিং একটা ব্যাপার যে ওর মতন একটা ফাস্ট বোলার দলে আছে। নাহিদ যাতে ওভার স্ট্রেচ না হয়, ওভার ট্রেডিং না করে, ওভার বোলিং না করে, যাতে আমরা ওকে ফিট রাখতে পারি। দক্ষতা বাড়াতে জাতীয় দলের সাবেক 2 পেস বোলিং কোচ ওটিস গিবসন ও অ্যালান ডোনাল্ডের অবদান অনস্বীকার্য। তবে পেসারদের ন্যাশনাল টিম সার্কিটে তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লোকাল কোচদের। এতদিন উপেক্ষিত থাকলেও ক্রিকেট বোর্ডের পরিবর্তিত প্রেক্ষাপটে স্বীকৃতি পেতে শুরু করেছেন তারা। আমাদের ফাস্ট বোলিং ইউনিট এখন ওয়ান অফ দ্য মানে এটা আমি খালি এই 3 জনের কথা বলছি না,
যারা খেললো, আমি বলবো যারা ফার্স্ট বলি তানজিম সাকিবের কথা যদি বলি, দে আর অল কামিং আপ, মানে আমার মনে হয় যে তারা অল কম্পিটিটার্স। যদি আমরা তাদেরকে ধরে রাখতে পারি, তাদের ফিটনেস, তাদের পারফরমেন্স, তাহলে আমাদের 8-10 বছর কিন্তু ফাস্ট বোলিং তো চিন্তা করতে হবে না। টাইমের ব্যাপার, এটা হঠাৎ একদিনে চেঞ্জ হয় নাই। মানে আপনি যদি দেখেন যে আমাদের ডেভেলপমেন্ট থেকেই আস্তে আস্তে করে প্লেয়ার ডেভেলপ হয়ে আসছে, প্রতিটা প্লেয়ারকে যদি দেখেন সবাই কিন্তু ডেভেলপ স্কোয়াড থেকে আস্তে আস্তে বাংলাদেশের পাইপলাইন ধরে আসছে। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, এবাদত হাসান, নাহিদ, তানজিম সাকিব, খালেদরা আছেন জাতীয় দলে। পাইপলাইনে থাকা মুশফিক হাসান, রিপন, রাজা, মুগ্ধ, বর্ষণ, মারুফরাও আছেন আলোচনায়। তাই বলাই যায় অন্তত পেস আক্রমণ নিয়ে আশাবাদী হতেই পারে বাংলাদেশের ক্রিকেট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে টেস্ট সিরিজ নিয়ে যখন ব্যস্ত সবাই, তখন টি-20-র প্রস্তুতি সারছেন তাওহিদ হৃদয়। মঙ্গলবার একাডেমি গ্রাউন্ডে লম্বা সময় গ্রানাইটের উইকেটে ঘাম ঝরান এই ব্যাটার। কেবল ব্যাটিং অনুশীলন নয়, কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন হৃদয়। বিদেশি কোচরা যখন ছুটিতে, তখন এই ব্যাটারের ক্লাসে দেখা গেছে আরেক উঠতি হার্ড হিটার জিসান আলমকে। লঙ্গার ভার্সন, রেড বল আর ধৈর্য, এসব যাদের পছন্দ নয় তাদের অপেক্ষা করতে হবে আরও 1 মাস। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের পর 3 টি-20। আপাতত সব আলোচনা টেস্ট নিয়ে হলেও অনেকটাই আড়ালে ঘাম ঝরিয়ে যাচ্ছেন 20 ওভারের তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয়। কোচিং স্টাফ ছুটিতে, লোকাল কোচরাও ব্যস্ত টেস্ট স্কোয়াড নিয়ে। তার মাঝেই ইনডোরে গ্রানাইটের উইকেট আর বোলিং মেশিন দিয়ে বড় শটের পসরা বসাচ্ছেন 2020 সালে যুব বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার। শর্ট বল আর বাউন্সারের সামনে পুল শট, এদিনের অনুশীলনে হৃদয় গুরুত্ব দিয়েছেন এগুলোকেই। ভুল ধরিয়ে দেওয়ার মতো কেউ ছিল না, উল্টো 23 বছরের এই ক্রিকেটারের কোচিং করাতে হয়েছে তারই অনুজ জিসান আলমকে। আন্ডার-19-এর পর এইচপির হয়ে সবশেষ অস্ট্রেলিয়া সফরে আলো কেড়েছেন জিসান। সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের সন্তান এরই মধ্যে আলোচনায় তার মারকুটে ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। টপ এন্ড টি-20-তে টাইগার টপ অর্ডাররা ব্যর্থ হলেও জিসান ছিলেন ধারাবাহিক। ইনডোরে জিসানের কোচের ভূমিকায় এদিন তাওহিদ হৃদয় সিনিয়রের কাছ থেকে টিপস নিয়ে কাজ করেছেন নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। 2 হার্ড হিটারের নেট সেশনে বেশ উত্তপ্ত ছিল হোম অফ ক্রিকেটের ইনডোর। হৃদয় এখন টি-20 দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার। ভারত সিরিজে জিসানের অভিষেক হয়ে যাবে কিনা সে প্রশ্নও অবান্তর নয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানে পারলেও ভারতকে ভারতের মাটিতে টেস্ট হারাতে পারবে না বাংলাদেশ। পাকিস্তানের ক্রিকেট এখন সঠিক পথে নেই, তাই সহজেই জিতে গেছে শান্ত বাহিনী। কিন্তু ভারতের বিপক্ষে কাজটা এত সহজ হবে না বলে মন্তব্য করেছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং কোয়ালিটি স্পিনারদের সামনে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না বলে বিশ্বাস করেন সৌরভ। তবে পাকিস্তানের বিপক্ষে জয়ে বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেও মনে করছেন সাবেক বিসিসিআই সভাপতি। তবে বিষয়টিকে এভাবে দেখছেন না সৌরভ গাঙ্গুলি। ভারতের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশকে নিয়ে এক প্রকার তুচ্ছ-তাচ্ছিল্য করলেন টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে এই জয়ে বাংলাদেশকে কৃতিত্ব দিতে কোথাও এক অজানা সমস্যায় ভুগছিলেন সৌরভ। তার মতে পাকিস্তানের ক্রিকেট এখন আর নেই আগের অবস্থানে, তাই রাওয়ালপিন্ডিতে যা হয়েছে সেটা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। বরং পরিষ্কার জানিয়ে দিলেন, ভারতের মাটিতে টেস্ট জেতার মতো দল নয় বাংলাদেশ। পাকিস্তানে গিয়ে তাদের হারিয়ে আসা এত সহজ নয়। বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন, কিন্তু ভারত একেবারে ভিন্ন এক দল। ঘরের মাঠে বা বাইরে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের ওপর আমার ভরসা আছে। বাংলাদেশ এখানে জিতবে বলে মনে হয় না। টেস্ট সিরিজ ভারতই জিতবে, তবে তারা যেহেতু মাত্রই একটা সিরিজ জিতে আসছে, তাই তাদেরকে হালকাভাবে নেওয়া যাবে না। আশা করি বাংলাদেশ এখানে ভালো ক্রিকেট খেলবে। তবে পাকিস্তানের ক্রিকেট নিয়ে বেশ চিন্তিত মনে হলো সৌরভ গাঙ্গুলিকে। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই অবস্থায় বেশ মনোকষ্টে ভুগছেন সাবেক বিসিসিআই চেয়ারম্যান। তাই তো কিভাবে এই অবস্থার উত্তরণ করা সম্ভব সে টোটকাও বাতলে দিলেন পাকিস্তানিদের। পাকিস্তানের ক্রিকেট বলতেই আমার কাছে ওয়াসিম, মিয়াদাদ, ওয়াকার, ইউসুফ, ইউনুসদের কথা মনে পড়ে। আমার কাছে পাকিস্তান দলের স্মৃতি মানেই এরা, কিন্তু বর্তমানে তাদের ক্রিকেটের দিকে তাকালে আমার খুব হতাশ লাগে। তাদের এই প্রজন্মে তেমন কোনো প্রতিভাবান ক্রিকেটার নেই, অথবা তারা সত্যিকারের প্রতিভাবানদের সুযোগ করে দিতে পারছে না। বিশ্ব ক্রিকেটে ফিরে আসতে হলে তাদের নিজস্ব কাঠামো নিয়ে আরও কাজ করতে হবে।
কথার লড়াইয়ে এখন বেশ জমজমাট বাংলাদেশ ভারত সিরিজ। এখন দেখার বিষয় মাঠের ক্রিকেটে গাঙ্গুলিকে কতটা জবাব দিতে পারে টাইগাররা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। নারী ক্রিকেট প্রসঙ্গ। নারীদের টি-20 বিশ্বকাপ সরে যাওয়ার পর এবার নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে। অক্টোবরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজ খেলতে ঢাকায় আসার কথা প্রোটিয়াদের। তবে নিরাপত্তা শঙ্কায় তারা বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সিরিজটি গুরুত্বপূর্ণ হওয়ায় দলের ক্রিকেটারদের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেয়নি বোর্ড। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা ও পরামর্শের পর আগামী সপ্তাহে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। সংখ্যা ও বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বাংলাদেশ থেকে এরই মধ্যে সরে গেছে নারীদের টি-20 বিশ্বকাপও। নতুন করে শঙ্কা দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকা দলের অক্টোবরে বাংলাদেশ সফর নিয়ে। আগামী মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীন এই সিরিজ নিয়ে আবারও ভাবতে হচ্ছে প্রোটিয়াদের। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে টাইগাররা। আগামী 19 সেপ্টেম্বর থেকে ভারত সফরে খেলবে আরও 2টি টেস্ট। এরপর আছে 3 ম্যাচের টি-20 সিরিজ। দেশে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জের জন্য তৈরি হওয়ার কথা টাইগারদের। তার আগেই গণমাধ্যমে এলো এমন খবর। বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতিতে এককভাবে এখানে আসার সিদ্ধান্ত নিতে চায় না ক্রিকেট বোর্ড। এজন্য দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা ও পরামর্শ করবে তারা। চলতি সপ্তাহ শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দক্ষিণ আফ্রিকা। সিরিজটি গুরুত্বপূর্ণ হয় বাংলাদেশ সফরের সিদ্ধান্ত ক্রিকেটারদের উপর ছেড়ে দেয়নি সিএসএ, কারণ দলের বর্তমান ক্রিকেটারদের উপর ছেড়ে দিলে তারা নিরাপত্তা অজুহাতে আসতে চাইবে না। অনেকে ব্যক্তিগত মতামত প্রতিষ্ঠিত করতে চাইবেন। এই কারণে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে যৌথভাবে সিদ্ধান্ত নেবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ফিউচার ট্যুর প্রোগ্রামের অধীনে এই সিরিজ খেলতে আসার কথা প্রোটিয়াদের, কিন্তু কঠিন পরিস্থিতিতে সিরিজটি নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এই সিরিজ বাতিলের পক্ষে নয় প্রোটিয়ারা, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 7ম স্থানে থাকলেও কাগজে কলমে এখনও লর্ডসে ফাইনাল খেলার সুযোগ দেখছে তারা। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পেতে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি খেলতেই হবে, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2023-25 চক্রের এখনও 6টি টেস্ট ম্যাচ বাকি আছে দক্ষিণ আফ্রিকার। এই চক্রে ইতিমধ্যে 6টি টেস্ট খেলে ফেলেছে তারা। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চাইলে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলার বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার সামনে। পারভিন আক্তার, সময় সংবাদ। নারী ক্রিকেটের আরও খবর। বড় জয়ে শ্রীলঙ্কা সফর শুরু করল বাংলাদেশ এ দল। দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে লঙ্কান নারীদের 7 উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে টাইগ্রেস। বৃষ্টি বাধায় ম্যাচ নেমে আসে 20 ওভারে, যেখানে স্বাগতিক দলের দেয় 114 রানের টার্গেট। 12 বল হাতে রেখেই পৌঁছে যায় জ্যোতি বাহিনী। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল 2 দলের প্রথম ওয়ানডে। কলম্বোর আকাশে বৃষ্টির ঘনঘটা, কখনো ঝরেছে মুষলধারে, কখনো বা থেমে থেমে। তাতে বেড়েছে অপেক্ষার শঙ্কা ছিল প্রথম ওয়ানডের মতো শেষ পর্যন্ত নাকি বাতিলই হয় গোটা ম্যাচটাই। তেমনটা হয়নি। স্থানীয় সময় দুপুর 2টা নাগাদ শুরু হয় খেলা। 50 ওভারের ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় 20 ওভারে। তাতে টি-20 সিরিজের আগে সংক্ষিপ্ত সংস্করণে হয়ে গেল মোক্ষম প্রস্তুতিও। কলম্বোতে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের ফাহিমা রাবেয়ার বোলিং তোপে রীতিমতো দিশেহারা শ্রীলঙ্কা এ দল। প্রথমে আমাধি উইজে সিং, এরপর দলীয় 30 রানের আগেই কাউসেনি দুলহানির উইকেট হারিয়ে বিপদ বাড়ে স্বাগতিক দলের। চতুর্থ উইকেটে পিমি ওয়াসলাথা ও সত্য সন্দীপনের 61 বলে 46 রানের জুটিতে কিছুটা প্রতিরোধ করলেও বেশি দূর আগানো যায়নি। শেষ পর্যন্ত 5 উইকেটে 113 রানেই থামে লঙ্কানদের ইনিংস। বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট শিকার করেছেন অধিনায়ক রাবেয়া খান ও ফাহিমা খাতুন। কাগজে কলমে এ দলের ম্যাচ হলেও নারী বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সিরিজ। ব্যাটিংয়েও যেন সেই আস্থাই। স্বল্প টার্গেট তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি দিলারা মুর্শিদাদের। দলীয় 3 রানে শামিমা সুলতানার উইকেট হারানোর পর আর পেছনে তাকাতে হয়নি বাংলাদেশি দলকে। শেষ পর্যন্ত দিলারা 47, মুর্শিদার 30 রানের সঙ্গে ঋতু নিগার সুলতানা জ্যোতির 50 রানের আনবিটেন পার্টনারশিপ। তাতে ম্যাচের সঙ্গে সিরিজটাও টাইগ্রেসদের।
বৃহস্পতিবার থেকে শুরু 2 দলের 5 ম্যাচের টি-20 সিরিজ, যা সবগুলি অনুষ্ঠিত হবে কলম্বোতে। প্রথম 2 টি-20 ভেন্যু পিসারা ওভালে। 15 সেপ্টেম্বরের তৃতীয় টি-20 ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। 17 সেপ্টেম্বরের চতুর্থ ম্যাচটি থ্রুস্টান এবং 19 সেপ্টেম্বর সিরিজের শেষ টি-20 ম্যাচটি হবে কলটসে। মাহবুব রিমন, সময় সংবাদ। ক্রীড়াঙ্গনের কার্যক্রম অধিক সক্রিয় সংস্কারের উদ্দেশ্যে দেশের 42 ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের সভাপতিদের অব্যাহতি দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018 এর 22 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপনে উল্লেখযোগ্য হল ব্যাডমিন্টন, টেনিস, ভলিবল, হ্যান্ডবল, জিমন্যাস্টিক্স, কারাতে, তাইকোয়ান্ডো, শুটিং স্পোর্টস ফেডারেশন। তবে ফিফার নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় নিয়ে ফুটবল ফেডারেশনকে এই প্রজ্ঞাপনের আওতার বাইরে রাখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর আগে গেল মাসে নাজমুল হাসান পাপনকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয় ফারুক আহমেদের কাঁধে। নির্বাচনের জন্য অক্টোবরের ফিফা উইন্ডোতে জাতীয় দলের কোনো ম্যাচ আয়োজন করবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে নভেম্বরে জাতীয় দল যাতে দুটো প্রীতি ম্যাচে অংশ নিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে বাফুফে। পরিকল্পনা রয়েছে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়ারও। সব পরিকল্পনা এগোচ্ছে আগামী বছর মার্চে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাই কেন্দ্র করে। একেবারে সন্নিকটে বাফুফের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। দেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য খুব বেশি আলোচনা না থাকলেও ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন আগ্রহীরা। নির্বাচনী ব্যস্ততার জন্য ফুটবল ফেডারেশনের ভাবনায় আপাতত নেই জাতীয় দল। ভুটানে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি হাভিয়ের কাবরেরার দল, যারা কদিন আগেও বড় দলের বিপক্ষে লড়াই করেছে। হঠাৎ করেই তাদের কেন ছন্দপতন, এর কারণ খোঁজার বদলে বাফুফে এখন ব্যস্ত নির্বাচনী প্রস্তুতি নিয়ে। তাই আপাতত ফুটবলারদের আসতে হচ্ছে না কোনো জবাবদিহিতার আওতায়। এটা নর্মালি একটা প্রসেসের মধ্যে আসে যে ওইখানে আমাদের হচ্ছে 2টা উইন্ডো। সো বাট আমরা যেহেতু নির্বাচন আমরা আগে থেকেই একটা শিডিউল ছিল যে আমরা নভেম্বর উইন্ডোটাকে ইউজ করব। তো নভেম্বর উইন্ডোতে আমরা আসলে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছি এবং অলরেডি আমাদের 2টা দেশ অলরেডি ইনভাইট করেছে একটা ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য। আরেকটা হচ্ছে যদি বলি একটা দেশ বাংলাদেশে এসে খেলার, অথবা ওদের ওখানে যাওয়া যায় কিনা। তো আমরা একটু আলোচনা করে কোচের সাথে কথা বলে আমরা আপনাদের বিস্তারিত পরবর্তীতে জানাবো। 2025-এর মার্চে শুরু হবে এশিয়ান কাপ বাছাই। সেখানে গ্রুপিংয়ে থাকবে র্যাঙ্কিংয়ের হিসেব। সামনে ফিফা উইন্ডো থেকে তার সুবিধা নিতে আদৌ কি কোনো পরিকল্পনা আছে বাফুফের? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা। কলম্বিয়ার রবার্তো মেলেন্দেস স্টেডিয়ামে স্বাগতিকদের আতিথ্য নেবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ মাঠে গড়াবে রাত 2:30টায়। আর ঠিক 4 ঘন্টা পর ডেল চাকো অ্যারেনায় ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচ শুরু হবে ভোর 6:30টায়। মেসি আছে, মেসি নাই। আর্জেন্টিনার ম্যাচ মানেই এখন এই একটা প্রশ্ন, থাকছেন তো খুদে জাদুকর। কিন্তু বাস্তবতা বলছে বয়সের সঙ্গে সঙ্গে ফিটনেসটা আর আগের জায়গায় নেই লিওনেল মেসির। কোপার পর যেটা ভালোভাবেই টের পাচ্ছেন তিনি। তাই বলে কি থেমে থাকবে আর্জেন্টিনা ফুটবল? উত্তরটা হচ্ছে না। মেসি ছাড়াও দুর্বার গতিতে চলছে আলবেসিলেস্তেদের জয়ের ট্রেন। বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার আতিথ্য নেওয়ার আগে বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই আকাশী নীল শিবিরে। 7 ম্যাচে 6 জয় নিয়ে সবার উপরে আর্জেন্টিনা। যা একটু ভয় ছিল চিলিকে নিয়ে, সেটাও কেটে গেছে 1 ম্যাচ আগে। 3-0 সেই জয়টাই এখন ট্রাইকালারদের বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা স্কেলোনি বাহিনীর। তবে ফুটবলারদের টানা ম্যাচ খেলার ক্লান্তি আর ইনজুরি ফ্যাটিগ একটু চিন্তায় ফেলেছে আর্জেন্টাইন শিবিরকে। বিশেষ করে ম্যাকালিস্টারের উরুর চোট একাদশে পরিবর্তন করতে বাধ্য করবে স্ক্যালোনিকে। মেসিকে মিস করছি কিনা এটা অবান্তর প্রশ্ন। আপনি আপনার সেরা খেলোয়াড়কে বাইরে রেখে দল সাজাচ্ছেন, সেটার প্রভাব অবশ্যই মাঠের কৌশলে পড়বে। তার চেয়েও বেশি সমস্যায় পড়েছি টানা খেলার ক্লান্তি আর ইনজুরি নিয়ে। ম্যাককে এই ম্যাচে পাবো বলে মনে হয় না, তবে যারা আছে আমি তাদের নিয়ে আত্মবিশ্বাসী। কলম্বিয়ার সঙ্গে জিতে নিজেদের জয়ের ধারা ধরে রাখবো। 2026 বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল। কিছুটা দম্ভ নিয়েই এমন মন্তব্য করেছেন ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র। সেটা না হলে তিনি জবাবদিহি করবেন বলে জানিয়েছেন। বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে এমন মন্তব্য করেছেন ব্রাজিল কোচ। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে শুরু হয় সমালোচনা।
বিশ্ব ফুটবলে নেই ব্রাজিলের আগের দাপট। সবশেষ 5 বছর আগে কোনো শিরোপা জিতেছে সেলেসাওরা, যে ব্রাজিলের শৈল্পিক ফুটবল বিমোহিত করত কোটি সমর্থককে। সেই দলের খেলা দেখে অনেকে এখন বিরক্তি প্রকাশ করেন। দলে এক ঝাঁক তারকা থাকলেও মাঠে মিলে না তাদের সুর তাল লয়। সবশেষ কোপা আমেরিকায় যার প্রমাণ। উরুগুয়ের কাছে হেরে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বেও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবছরের জানুয়ারিতে দায়িত্ব নেন দরিভাল জুনিয়র। এই কোচের অধীনে সুদিন ফেরার মতো কোনো পারফরমেন্স এখন পর্যন্ত করতে পারেনি ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে সবশেষ ম্যাচ জিতলেও ব্রাজিলের খেলার ধরন নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা। আগামী আসরে কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপে সরাসরি খেলবে 6 দল। 7ম দল প্লে অফ থেকে সুযোগ পাবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ইভেন্টে। তবে ব্রাজিল কোচ নিজের দল নিয়ে আশাবাদী। ব্রাজিল শুধু বিশ্বকাপে কোয়ালিফাই করবে না, আসরের ফাইনাল খেলবে বলে গণমাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দেন দরিভাল জুনিয়র। আমার কোনো সন্দেহ নেই 2026 বিশ্বকাপের ফাইনাল খেলবো আমরা। ব্রাজিল দল ফাইনালিস্ট হবেই। আমার এই কথাটি আপনি রেকর্ড করে রাখতে পারেন। ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে না উঠলে এ বিষয়ে আমাকে জবাবদিহি করতে পারেন। চলতি বছর কিংবা 2025 সাল নয়, 2026 সালে আয়োজন করা হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা। মূলত জাতীয় দল ও ক্লাবের ব্যস্ত সূচির কারণেই পিছিয়েছে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের লড়াই। 2026 সালের জুনে হাই ভোল্টেজ ম্যাচটি আয়োজন করা হতে পারে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। ইউরো ও কোপা আমেরিকার ফাইনাল শেষ হতেই আলোচনায় আসে ফিনালিসিমা। কে হবে সেরাদের সেরা, তার অপেক্ষায় পুরো ফুটবল দুনিয়া। তবে কবে কোথায় হবে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নের লড়াই, এ নিয়ে চলছে নানা আলোচনা। চলতি বছর বেড়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, এদিকে বেড়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের দল এবং ম্যাচের সংখ্যা। তাই সময় সংকটের কারণে এই ম্যাচ আয়োজন নিয়ে বিপাকে কনমেবল ও উয়েফা। এ নিয়ে সংকটের কথাও বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। শেষ পর্যন্ত পাওয়া গেল ফিনালিসিমার সম্ভাব্য তারিখ। আগামী বছর আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি হওয়ার কথা থাকলেও দলগুলোর ব্যস্ত সূচির কারণে ম্যাচটি মাঠে গড়াবে 2026 সালের মার্চে, এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম। আর্জেন্টিনা ও স্পেনের অংশগ্রহণ নিশ্চিত হলেও এই ম্যাচ নিয়েছিল সংশয়। টানা খেলার ধকল সামলে সূচি মেলানো কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল আয়োজকদের জন্য। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ব্যস্ত সময় পার করছে দুই দলের ফুটবলাররাই। কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার 16তম শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ কোপা শিরোপার পর আরও একটি শিরোপা জয়ের সুযোগ আর্জেন্টিনার সামনে। এবার ফিনালিসিমা জিততে পারলে আরও একটি নজির স্থাপন করবে মেসির দল। এতে টানা দ্বিতীয়বারের মতো ফিনালিসিমা জয়ের রেকর্ড গড়বে আলবিসেরেস্তারা। এছাড়া এবার ইংল্যান্ডের মাটি থেকে সরিয়ে সম্মানজনক ম্যাচটি যুক্তরাষ্ট্রে আয়োজন করা হবে বলে শোরগোল শোনা যাচ্ছে। ইউরোপ ও লাতিন দুই মহাদেশের চ্যাম্পিয়নদের নিয়ে প্রথমবারের মতো ফিনালিসিমা আয়োজন করা হয় 1985 সালে। লম্বা সময় পর 2022 সালে কনমেবল ও উইফার সম্মতিতে আবারও শুরু হয় ফিনালিসিমা। সে ম্যাচে ইতালিকে হারিয়ে শিরোপা জিতে নেয় লাতিন আমেরিকা মহাদেশের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রিফাদুল ইসলাম মিরন, সময় সংবাদ। ইউএফএ নেশনস লিগের খবর। ইউএফএ নেশনস লিগে কিছুক্ষণ পর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও নেদারল্যান্ডস। ইউহান ক্রুইফ অ্যারেনায় ম্যাচ শুরু হবে রাত 1:15টায়। আরেক ম্যাচে একই সময় ওয়েমব্লি স্টেডিয়ামে ইংল্যান্ডের প্রতিপক্ষ ফিনল্যান্ড। নেশনস লিগের হাই ভোল্টেজ ম্যাচের আগে উত্তাপ ছড়াচ্ছে জার্মানি ও নেদারল্যান্ডস। ইউরো চ্যাম্পিয়নশিপে দুদলই পায়নি প্রত্যাশিত সাফল্য। নেদারল্যান্ডসকে বিদায় করে ইংল্যান্ড। স্বাগতিকদের হৃদয় ভাঙে চ্যাম্পিয়ন স্পেন। ভাঙা হৃদয় জোড়া লাগাতে নেশনস লিগই বড় মঞ্চ দুদলের কাছে। শুরুটাও হয়েছে বড় জয়ে, তবে দ্বিতীয় ম্যাচে দেখা হয়ে যাচ্ছে জার্মানি ও নেদারল্যান্ডসের। সমর্থকদের অপেক্ষা কে জিতবে হাই ভোল্টেজ এই লড়াই। উত্তরটা মিলবে ইউহান ক্রুইফ অ্যারেনায়। 2014 ব্রাজিল বিশ্বকাপ জয়ের পর রাশিয়া ও কাতার দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। আশা ছিল নিজ দেশে আয়োজিত ইউরো দিয়ে ছন্দে ফেরার, কিন্তু সে আশাতেও গুড়ে বালি। জোয়াকিম লোর বিদায়ের পর জার্মানির কান্ডারি এখন হুলিয়ান নাগেলসম্যান। ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে অবসরে গেছেন ম্যানুয়েল নয়ার, ইকাই গুন্দোয়ান, থমাস মুলার, টনি ক্রুসের মতো অভিজ্ঞ তারকারা। নাগেলসম্যান নতুনদের নিয়েই ঢেলে সাজিয়েছেন দল।
গুন্দোয়ান পরবর্তী জার্মানির নতুন অধিনায়ক এখন জোশুয়া কিমিক। দায়িত্ব নিয়ে নেশনস লিগের প্রথম ম্যাচেই হাঙ্গেরির বিপক্ষে দলকে উপহার দিয়েছেন বড় জয়। দ্বিতীয় ম্যাচেও ডাচদের হারাতে চায় ডাইমানশাফট। এই ম্যাচে কোচের তুরুপের তাস জামাল মুসিয়ালা। কঠিন সময়ে দলকে জেতানোর দারুণ ক্ষমতা আছে তার। ইনজুরিতে বাদ পড়েছেন লেরয় সানে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস বসনিয়া হার্জেগোভিনাকে 5-2 গোলে হারিয়ে নেশনস লিগ শুরু করেছে। এ ম্যাচে আলাদা আলাদা 5 ফুটবলার গোল করেছেন। এটা বেশ ইতিবাচক কোচ রোনাল্ড কোম্যানের কাছে। জার্মানির বিপক্ষে কোচের ভরসা জাভি সিমন্স। আক্রমণ ভাগে তার সঙ্গে থাকবেন কোডি গাকপো। গেল ম্যাচে অভিষেকে গোল পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা তরুণ জোশুয়া জিরজি। দীর্ঘ সময় ধরে ইনজুরিতে থাকা জুরেন টিম্বার ফিরেছেন অনুশীলনে। এছাড়া বড় কোনো সমস্যা নেই ডাচদের। দু দলের সবশেষ দেখা হয়েছে এবছরের শুরুতে প্রীতি ম্যাচে। সেবার জার্মানির কাছে হেরেছিল নেদারল্যান্ডস। 46 বারের মুখোমুখি দেখায় 17 জয় নিয়ে এগিয়ে আছে ডাইমানশাফট। 12টি ম্যাচ জিতেছে নেদারল্যান্ডস, 17টি ম্যাচ হয়েছে ড্র। এদিকে ওয়েম্বলি স্টেডিয়ামে আরেক ম্যাচে ফিনল্যান্ডকে আতিথ্য দেবে ইংল্যান্ড। রয় হডসন, ফ্যাবিও ক্যাপেলো ও গ্যারেথ সাউথগেট অতীতের 3 কোচই ওয়েম্বলিতে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিলেন। নতুন কোচ লি কার্সলির সামনেও সুযোগ সাবেকদের তালিকায় নাম লেখানোর। 2001 সালে সবশেষ মুখোমুখি হয়েছিল ফিনল্যান্ড ও ইংল্যান্ড। সেবার মাইকেল ওয়েন ও ডেভিড বেকহ্যামের গোলে ম্যাচ জিতেছিল 3 লায়ন। ওয়েম্বলিতে আবারও দেখাটা স্মরণীয় করে রাখতে চায় ইংল্যান্ড। 100তম ম্যাচের দ্বার প্রান্তে অধিনায়ক হ্যারি কেইন। ম্যাচটা তার জন্য গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে রিপাবলিক অফ আয়ারল্যান্ডকে 2-0 গোলে হারায় ইংল্যান্ড। টানা দ্বিতীয় জয়ের খোঁজে কোচ কার্সলি। পরিসংখ্যানে এখন পর্যন্ত দু দলের খেলা 11 ম্যাচের মধ্যে 9 বারই জিতেছে 3 লায়ন। 2টি ম্যাচ হয়েছে ড্র। তাই ফিনল্যান্ডের প্রথম জয়ের স্বপ্ন পূরণে বড় বাধা হতে পারে স্বাগতিকরা। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও ক্রিকেট। পাকিস্তান সফরের জন্য 17 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। 3 ম্যাচ সিরিজের দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতে না হতেই পরবর্তী সিরিজের জন্য প্রস্তুতি শুরু করতে হচ্ছে ইংল্যান্ড টেস্ট দলকে। 7 অক্টোবর পাকিস্তানের মাটিতে শুরু হবে 3 ম্যাচ সিরিজ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লঙ্কানদের বিপক্ষে সিরিজে ছিলেন না স্টোকস, তবে ফিট হয়ে দলে ফিরেছেন ইংলিশ ক্যাপ্টেন। আঙুলের ফ্র্যাকচার থেকে সেরে উঠে 3 মাস পর ফিরছেন ওপেনার জ্যাক ক্রলিও। স্পিন শক্তি বাড়াতে জ্যাক লিচ ও রেহান আহমেদকেও অন্তর্ভুক্ত করেছে 3 লায়নরা। অভিষেকের অপেক্ষায় রয়েছেন ব্রাইডন কার্স ও জর্ডান কক্স। আবারও ফুটবল প্রসঙ্গ। ক্রীড়া অঙ্গন দুর্নীতিমুক্ত করতে কঠোর অবস্থানে চীন। অবৈধ জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ে দীর্ঘদিন তদন্তের পর 43 জনকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন, যার মধ্যে আছেন জাতীয় দলের সাবেক 3 ফুটবলারও। এছাড়া সরিয়ে দেওয়া হয়েছে সিএফ এর 10 কর্মকর্তাকেও। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চীন। অনেক শীর্ষ কর্মকর্তাকে দুর্নীতির দায়ে পাঠানো হয়েছে কারাগারে। সাম্প্রতিক সময়গুলোতে ক্রীড়াঙ্গনে বিশেষ করে ফুটবলের দুর্নীতির উপর নজর রাখছে বেইজিং। কারণ চীনে বিশ্বকাপ আয়োজনের ভাবনা আছে সি জিনপিংয়ের। কিন্তু কর্মকর্তাদের দুর্নীতির সঙ্গে জড়ানো এবং বছরের পর বছর ধরে মাঠের পারফরমেন্স হতাশাজনক হওয়ায় সে পরিকল্পনায় গুড়ে বালি। তাই দেশটির ক্রীড়াঙ্গন দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স অবস্থানে চীন। দেশীয় খেলায় অবৈধ জুয়া এবং ম্যাচ ফিক্সিং নিয়ে 2 বছর ধরে তদন্ত করে আসছে চীন। তদন্তের পর দুর্নীতিতে 128 জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। জুয়ায় অংশ নেয়া এবং ম্যাচ ফিক্সিং এর অভিযোগে 43 জনের ওপর আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন। নিষিদ্ধ হওয়া বেশিরভাগ ফুটবলারই পেশাদার খেলোয়াড় ছিলেন। এ তালিকায় রয়েছেন চীনের জাতীয় দলের সাবেক 3 ফুটবলার। আছেন কাতার বিশ্বকাপ খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার সন জুন হো। 2021 সাল থেকে 2023 মৌসুম পর্যন্ত চাইনিজ সুপার কাপে খেলেছেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার সন জুন হো। সে সময় ম্যাচ ফিক্সিং এবং ঘুষ নেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। বিশ্বকাপ শেষে চীনে ফেরার সময় আটক করা হয় এই মিডফিল্ডারকে। নিষিদ্ধদের তালিকায় থাকা ফুটবলারদের মধ্যে আরও আছেন জিং জিংডাও, জাতীয় দলের সাবেক গোলকিপার গুচাও এবং ফরওয়ার্ড গুও তিয়ানুও। তদন্তে দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মেলায় এ পর্যন্ত সিএফ এর প্রায় 10 উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘুষ নেয়ার দায়ে গত মার্চে সিএফ এর সাবেক চেয়ারম্যান জেন সুইয়ানকেও আজীবন কারাদণ্ড দিয়েছে চীনা সরকার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।
এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পাকিস্তানের চেয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ আরও বেশি চ্যালেঞ্জিং বললেন লিটন। আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্য, দুশ্চিন্তা এসজি বল নিয়ে। ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলা একটু ডিফিকাল্ট। নাহিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সতর্ক থাকার পরামর্শ। এবং বিশ্বকাপ বাছাইয়ে মধ্যরাতে কলম্বিয়ার চ্যালেঞ্জের সামনে আর্জেন্টিনা, কোপার ফাইনালে হারের প্রতিশোধ নেয়ার লক্ষ্য স্বাগতিকদের। ভোরে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।